আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ইউনিট 6 এর লেসন 1টা শুরু করেছিলাম, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথমেই আছে। ইউনিট 6-7-এ অনেকগুলো প্যাসেজ আছে। প্রতিটা ক্লাস যদি শুরু থেকে মন দিয়ে দেখো, আমার মনে হয় যে ক্লাসটা দিকে খুব একটা প্রেশারেস আমরা হব না। আমি এবার চাচ্ছি যে প্রথমেই কতগুলো সিন প্যাসেজ পড়াবো এবং এর মধ্যে থেকে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব বা জুম ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব। সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং তারপরে জুম ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। কারণ এমটির খাতা দেখার পরে যেটা আমার মনে হলো যে কোশ্চেন অ্যান্সারের লেখার ক্ষেত্রে তোমাদেরকে প্রবলেম রয়ে গেছে। যেহেতু আসলে জুম ক্লাসে কি কোশ্চেন অ্যান্সার যদি আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই, সেটা কিন্তু আসলে ইফেক্টিভ কোনো প্র্যাকটিস হবে না। কেউ লিখবে না, কেউ সাবমিট করবে না। সো তোমাদেরকেও একটু সিরিয়াস হওয়ার ব্যাপার আছে। সো আজকে যে আমরা প্যাসেজটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রিভিয়াস প্যাসেজেরই একটা অংশ। এই ইউনিট 6-এর মধ্যে আমরা অনেকগুলো পাবো সিমিলার ক্যাটাগরির স্টোরি। তো অ্যাডোলেসেন্স সম্পর্কে আমরা পড়ছিলাম। অ্যাডোলেসেন্সটা গত ক্লাসে আমরা একটা ডেফিনেশন জেনেছি, WHO রেফারেন্সে একটা ডেফিনেশন আমরা জেনেছি, এবং অ্যাডোলেসেন্স পিরিয়ড কী কী রিপ্রেজেন্ট করে। এই পিরিয়ডের যারা প্রোডাকশন মানে কিশোর কিশোরী বয়সন্ধিকালের যারা ওই সময়টাতে বিলং করে, তাদের কী ধরনের প্রসপেক্ট বা থাকতে পারে এবং কী ধরনের রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, আমি বলেছিলাম যে সেটা আমরা আস্তে আস্তে পড়বো। আজকের ক্লাসে আমরা জানবো যে অ্যাডোলেসেন্টদের কী কী রিস্ক ফ্যাক্টর আছে, কী কী ধরনের বিপদগ্রস্ত অবস্থা। প্রথমে তো আমরা বলেছিলাম যে এটা একটা প্রবল সম্ভাবনাময় হাই পটেনশিয়াল একটা পিরিয়ড মানুষ জীবনের, কিন্তু খুব বিপজ্জনক হওয়ার মতো কিছু সিচুয়েশনেও কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা পতিত হয়। সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং আজকে ক্লাসটা একটু ভালো করে আমি দেখতে বলছি। এখান থেকে যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হওয়ার সুযোগ আছে এবং সেটা নিজের ভাষায় প্রকাশ করারও এনাফ স্পেস তোমাদের জন্য আছে। সো আজকে প্যাসেজটা পড়বে এবং গত ক্লাসে যারা দেখোনি এখনও, তারা অবশ্যই ক্লাসটা দেখে নিয়ে সামারি তৈরি করবে। সামারি তৈরি করার কথা এই জন্য বলছি, সামারি করা মানে একটা ইফেক্টিভ সামারি তুমি তখনই করতে পারবে যখন তুমি একটা প্যাসেজ ভালো মতো বুঝে সেটা নিজের ভাষায় লেখার ক্যাপাসিটি তোমার হবে, তখনই তুমি একটা ইফেক্টিভ সামারি লিখতে পারবে। সো সামারি লেখা মানে হচ্ছে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু লিখে ফেলা। সো এইভাবেই প্র্যাকটিস করবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করি, চলো। এই প্যাসেজের প্রথম যে ক্লাসটা ছিল সেখানে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালের যে পিরিয়ডটা, সেটা ডেফিনেশন দেওয়া ছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকেও একটা ডেফিনেশন দেওয়া ছিল এবং এই সময়কালের যে এই পিরিয়ডটা, মানব জীবনের এই পিরিয়ডটাকে দেখানো হয়েছিল খুব ক্রিটিক্যাল একটা ট্রানজিশন মুভমেন্ট। শুধুমাত্র তাই নয়, আরও কিছু ব্যাপার গত ক্লাসে ডিসকাস হয়েছিল যে অ্যাডোলেসেন্স পিরিয়ড কী কী ব্যাপার রিপ্রেজেন্ট করে, কেন এটা ইম্পর্টেন্ট বা এটার ইম্পর্টেন্সটা কী, সেটা উল্লেখ করা হয়েছিল। তো আজকে যেটুকু পড়ব সেখানে আসবে অ্যাডোলেসেন্সদের কিছু রিস্ক ফ্যাক্টর। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এটাকে প্রবল সম্ভাবনাময় একটা পিরিয়ডের সাথে তুলনা করা হয়। মানুষের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট যে ট্রানজিশন মুভমেন্টগুলো আছে তার মধ্যে একটাকে বলা হয়েছিল যে অ্যাডোলেসেন্স পিরিয়ড। মেন্টালি বলো বা ফিজিক্যালি বলো, বিভিন্ন রকম বিল্ড আপ বা গ্রোথ ডেভেলপমেন্ট এই সময় হয়ে থাকে। তো আজকে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর জানবো। এই প্যাসেজের শুরুতেই বলা হয়েছে, মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, cigarettes or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted injections, that is সংক্ষেপে যেটাকে বলা হয় STI, including the human immunodeficiency virus, যেটাকে আমরা সংক্ষেপে HIV বলি। এই প্যারাতে বলা হয়েছে যে তরুণরা সাধারণত কিশোর কিশোরীরা কী কী ধরনের কাজ করার ব্যাপারে প্রেশারাইজড হতে পারে এই সময়কালটাতে। প্রথমে বলা হয়েছে যে তরুণদের কথা বলা হয়েছে, অ্যাডোলেসেন্ট বয়েজদের কথা বলা হয়েছে। তারা এই সময় দেখা যায় যে অ্যালকোহল, সিগারেট বা আদার্স যে কোনো ধরনের ড্রাগস, এই ব্যাপার এগুলো তারা ব্যবহার করতে পারে, এগুলোকে তাদেরকে ব্যবহার করতে বাধ্য করা হতে পারে বা তারা পরিবেশ পরিস্থিতির শিকার হয়েও এগুলোর সাথে জড়িত হতে পারে। আর একটা বলা হয়েছে যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তারা সেক্সুয়াল রিলেশনশিপেও অ্যাডাল্ট রিলেশনশিপেও তারা ইনভলভ হয়ে যেতে পারে। এই সময়টাতে তারা এই কাজগুলো করার একেবারে হাই রিস্কে থাকে।
ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত এবং আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত। সো এই যে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে বা ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হয়ে যাচ্ছে, সেই কারণে তারা ভয়ঙ্কর, মানে পরবর্তীতে এটার যে আফটার ইফেক্ট, সেই আফটার ইফেক্টও এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিস, এই ব্যাপারগুলোতে ইনভলভ হওয়ার কারণে তারা ইচ্ছাকৃতভাবে বলো বা অনিচ্ছাকৃতভাবে হোক বিভিন্ন ধরনের ফিজিক্যাল ইনজুরির শিকার হতে পারে। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস এর শিকার হতে পারে, মানে অ্যাডোলেসেন্স গার্লসরা অনিচ্ছাকৃতভাবে বা অপরিকল্পিতভাবে গর্ভধারণ করতে পারে। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনজেকশনস ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এটার মানে বোঝাচ্ছে যে এইচআইভি সহ বিভিন্ন ধরনের যৌন রোগে তারা আক্রান্ত হতে পারে বা নিজেদেরকে এই সমস্ত ঝুঁকিতে ফেলতে পারে। কারা? যারা এই অপরিকল্পিত শারীরিক সম্পর্ক এবং মাদকদ্রব্য গ্রহণ করার ব্যাপারে এই সময়টায় প্রেশারাইজ হয়। দেখো এখানে ইন্টেনশনাল আনইনটেনশনাল কথাটা ইউজ করা হয়েছে এই কারণে যে কেউ কেউ নিজেই বিপদগ্রস্ত হয়, আবার কাউকে কাউকে বিপদগ্রস্ত করতে বাধ্য করা হয়, মানে বিপদগ্রস্ত হতে বাধ্য করা হয়। নেক্সট প্যারা, মেনি অলসো এক্সপেরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। আরও যে রয়েছে এর যে ব্যাড ইফেক্ট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাপক মাত্রায় মানিয়ে চলা এবং এই কারণে মানসিক স্বাস্থ্যগত সমস্যার অভিজ্ঞতা লাভ করে। শুধুমাত্র অসাবধানে যে পড়বে তা না, অতিরিক্ত সাবধানতা থেকেও কিন্তু অনেক ধরনের মেন্টাল হেলথ প্রবলেম দেখা যায়। যে একটা মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, সেটা এক ধরনের বিপদ, আবার কেউ বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য এত অধিক মাত্রায় সতর্ক থাকছে যেটা তার মানসিক সমস্যার কারণ হয়ে যাচ্ছে, মানে যেটা তাকে মানসিক রোগী বানিয়ে ফেলছে। অতিরিক্ত সাবধানতা। Behavior patterns that are established during these periods, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health and well-being. যেটা বলা হচ্ছে, একটু আগে বললাম যে অতিরিক্ত সাবধানতা। এখানে দুই ধরনের বিপদগ্রস্ত অ্যাডোলেসেন্সদের কাহিনী বলা হচ্ছে। একটা হচ্ছে প্রেশারে পড়ে করতে পারে, আর একটা হচ্ছে মানে ইন্টেনশনালি হতে পারে যেটা। সো দুইটারই খুব নেগেটিভ পজিটিভ দুই দিকে আছে। যারা এই সমস্ত অ্যালকোহল নিবে না বা এই ধরনের রিলেশনে ইনভলভ হয়ে যাবে না, সেরকম তারা হচ্ছে এক পর্যায়ে, তাদেরকে বলা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ড্রাগস অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক। অপরপক্ষ আর এক দল আছেন যারা বিপদগ্রস্ত হচ্ছে এইভাবে, যারা ইউজ অফ ড্রাগস অ্যান্ড টেকিং সেক্সুয়াল রিস্ক। তারা হচ্ছে ঝুঁকি নিচ্ছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলে দিচ্ছে। আর অপরপক্ষই হচ্ছে যে ঝুঁকি নিবে না বা এই সমস্ত ব্যাপারগুলো, ড্রাগস অ্যাভয়েড করবে, সেক্সুয়াল রিলেশনশিপ অ্যাভয়েড করবে। এই যে দুই ধরনের দুইটা ক্যাটাগরি, এই যে দুই ধরনের দুটো অ্যাডোলেসেন্ট গ্রুপ, এদের যে কন্ডিশনটা বা তাদের যে এক্সপিরিয়েন্স, সেটার কিন্তু একটা লং লাস্টিং দীর্ঘমেয়াদী ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের ইফেক্ট পড়ছে। ইফেক্টটা পড়ছে কোথায়? তাদের ফিউচার হেলথ অ্যান্ড ওয়েল বিং, মানে তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য এবং সুস্থতার উপর ইতিবাচক নেতিবাচক এই প্রভাবগুলো পড়তে পারে। লাস্ট অফ অল বলা হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। এক্ষেত্রে দেখো প্রাপ্তবয়স্ক যারা, মানে অ্যাডাল্টস যারা, তাদের কিন্তু এই যে কিশোরীদের প্রভাবিত করার অনেক সুযোগ রয়েছে। সো প্রাপ্তবয়স্কদের সহায়তায় তারা এই বিপদগ্রস্ত অবস্থায় পড়তেও পারে, আবার বিপদগ্রস্ত অবস্থা থেকে বের হয়েও আসতে পারে। সো এখানেও কিন্তু ডাবল ফ্যাক্ট রয়েছে। পরের প্যারাতে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে, অ্যাডোলেসেন্ট আর ডিফারেন্ট বোথ ফ্রম চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequence, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behavior. এই অংশে বলা হচ্ছে যে অ্যাডোলেসেন্টরা শিশু এবং প্রাপ্তবয়স্ক এই দুটো ধরন থেকেই কিন্তু আলাদা। যেহেতু আমরা জানি যে অলরেডি জেনে গেছি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড।
সো এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা সম্পূর্ণই আলাদা এই দুটো ধরন থেকে। স্পেসিফিক্যালি এখানে বলার চেষ্টা করতে যেটা বলতে চাচ্ছি সেটা আমি একটু সহজভাবে বলি, যে এই যে বয়ঃসন্ধিকালের যারা প্রোডাকশন মানে কিশোর কিশোরী বা তরুণ তরুণী যাদেরকে আমরা বলছি, তারা কিন্তু অনেক ব্যাপারে জটিল এবং কঠিন সিদ্ধান্ত নিতে সমর্থ না। নিতে পারলেও হয়তো দেখা যায় যে সেটা সম্পূর্ণই ফুলফিল হলো না, বা অর্ধেক নিতে পারলো বাট বাকি অর্ধেকে তারা কী করবে, তারা ইনডিসিশনে ভুগতে পারে। তারা একটা রিলেশনশিপে গেলে সেখানে কীরকম আচরণ করবে, বা সেখানে কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেলে কিভাবে তা থেকে বের হয়ে আসবে, বা তাদের যে কন্ট্রোল করার যে ধরনটা সেটা তারা কতটা কন্ট্রোল করতে পারবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে হেলথ ডিসিশন মেকিং, তারা যে একটা রিলেশনশিপে চলে যায় বা তারা যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, সেখান থেকে তারা কিভাবে নিজেকে উত্তরণ করবে এই ডিসিশনটা কিন্তু তারা ঠিকমতো নিতে পারে না। আর রিলেশনশিপের ব্যাপারে তো সেটা আরোই জটিল হয়ে যায়, কারণ অনেকেই আছে ফোর্স রিলেশনশিপে পড়ে যায়, তাদেরকে বাধ্য করা হয়। তো বিভিন্ন ধরনের বিকৃত মন মানসিকতার মানুষ যেহেতু আছে, সো অ্যাডোলেসেন্টদেরকেই তারা ভিকটিম করে ফেলে। সো এই সমস্ত কঠিন অবস্থা থেকে, কমপ্লেক্স সিচুয়েশন থেকে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা আছে কিশোর কিশোরী বা তরুণ তরুণীরা, তারা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারে না, তারা এই ব্যাপারে নট ফুললি ক্যাপেবল। সো এই যে অক্ষমতাটা, এই অক্ষমতাটাকে কি হয়, দেখা যায় যে তারা যৌন নির্যাতনের শিকার হতে পারে, বা এই যে ঝুঁকিপূর্ণ আচরণগুলোর ব্যাপারে তাদের এক ধরনের নমনীয় ভাব চলে আসে, যেহেতু তারা ফুললি ডিসিশন নিতে পারছে না, বা তারা সেই রিলেশন থেকে বা সেই ধরনের কঠিন সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করতে পারে না। সো তারা আস্তে আস্তে দেখা যায় যে এই ব্যাপারগুলোতে খুব বেশি নমনীয় হয়ে যায়। এক্সপ্লয়টেশন শব্দটার মানে হচ্ছে, আমরা এটাকে বলতে পারি শোষণ, হয়রানি বা নির্যাতন। আর রিস্ক বিহেভিয়ার তো আমরা জানি, ঝুঁকিপূর্ণ যে আচরণ সেটাকে রিস্ক বিহেভিয়ার বলা হয়। সো এখানে বলা হচ্ছে দিস ইনঅ্যাবিলিটি মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, মানে বলা যায় যে তারা ওই সমস্ত পরিস্থিতির শিকার হয়ে যায়, কেউ ইচ্ছাকৃত বা কেউ অনিচ্ছাকৃত। অ্যাডাল্টসদের দ্বারাও তারা এই ধরনের মানে বিকৃত কন্ডিশনের শিকার হতে পারে বা হয়ে যায়। এটাই হচ্ছে অ্যাডোলেসেন্সদের সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর। পরবর্তী প্যারায় কী বলছে দেখো, এখানে আমাদের যে আইনগত যে ব্যবস্থাগুলো আছে, যে প্রথাগত ব্যবস্থাগুলো আছে, সেগুলো সম্পর্কে একটু বলা হয়েছে যে এই আইন যারা পরিচালনা করে বা এই যে রীতিনীতি যেটা সমাজের তৈরি হয়, অ্যাডোলেসেন্সদের প্রতি এই আইন বা রীতিনীতির মনোভাবটা কীরকম। লস, customs and practices may also affect adolescents differently than adult. প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তো আইন একরকম, মানে যেটা এস্টাবলিশড, কিন্তু এই যে অ্যাডোলেসেন্স যারা কিশোর কিশোরী যারা, তাদেরকে ভিন্নভাবে প্রভাবিত করে আমাদের এই প্রচলিত প্রথা এবং রীতি। মানে কি, এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম, কিন্তু অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে সেটা অন্যরকমভাবে তাদেরকে প্রভাবিত করে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়া হয়েছে, লস অ্যান্ড পলিসিস often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. অ্যাডাল্ট একটা ম্যারিড কাপলকে যেভাবে আইন বা রীতিনীতি দ্বারা বা পলিসি মুভ করে, কিন্তু অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে দেখা যায় যে ধরেই নেয় যে এরা অপ্রাপ্ত বয়স্ক। সো তাদের ক্ষেত্রে এই যে প্রজননগত যে সমস্যাগুলো, হেলথ ইনফরমেশনগুলো তাদেরকে ঠিক মতো দেওয়া হয় না। হেলথ সার্ভিসগুলোর ক্ষেত্রেও তাদেরকে রেস্ট্রিক্টেড করে রাখা হয় যে না, ও অ্যাডাল্ট না, সো ওর ক্ষেত্রে এই কথাগুলো হাইড করতে হবে বা হাইড করে ফেলে। সেটা আমাদের আইন বলো, আইনেও হাইডের মানে এই ব্যাপারগুলোর ফাঁকফোকর আছে, পলিসির ক্ষেত্রেও এই ফাঁকফোকরগুলো দেখা যায়। মানে অ্যাডাল্টকে তারা একভাবে সার্ভিস দিচ্ছে, আর অন্যদিকে অ্যাডোলেসেন্সদের আর একভাবে সার্ভিস দিচ্ছে। বিশেষ করে তারা যখন আনম্যারিড হয়ে থাকে, মানে অপ্রাপ্তবয়স্ক, মানে কিশোর কিশোরী যদি আনম্যারিড হয়ে থাকে, অবিবাহিত হয়ে থাকে, তাদেরকে এক ধরনভাবে ট্রিট করছে, অনেক কিছুই, অনেক সার্ভিস, অনেক ইনফরমেশন তাদের কাছে হাইড করা হচ্ছে। In addition, even when services do exist, provider attitude towards adolescents often pose a significant barrier to the use of those services. প্রকারান্তরে বলা হচ্ছে যে যখন প্রথমে তো বলা হলো যে আমাদের আইন এবং পলিসিগুলো এমন, রীতিনীতিগুলো এমন যে অ্যাডোলেসেন্সদের সামনে
অনেক কিছুই অনেক ইনফরমেশনই রেস্ট্রিক্টেড করে রাখে। সেটা তাদের হেলথ ইনফরমেশন হতে পারে, যেটা প্রজননগত সমস্যায় হয়তো কেউ গেল কোনো একটা ইনফরমেশনের জন্য বা কোনো একটা সার্ভিসের জন্য হসপিটালে গেল, সেখানে তাদের কাছ থেকে ব্যাপারগুলো অনেক কিছুই হাইড করে বলা হয় যখন তারা আনম্যারিড থাকে। পরবর্তীতে বলা হচ্ছে যে যখন সার্ভিস দেওয়া হয়, ধরো কোনো একটা কাউকে সার্ভিস দেওয়ার ব্যাপারে, সেবাদানের ব্যাপারে কোনো একটা ব্যাপার ডিসিশন হলো যে হ্যাঁ তাকে সেবা দিতে হবে বা সেবা সে নিবে, তখন সেই সেবাদানকারীরা এমন একটা আচরণ করে সেই কিশোর কিশোরীদের সামনে, যেটা আসলে পরিপূর্ণ ফলপ্রসূ তো হয়ই না, বরং সেবাদানের ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করে, জাস্ট একটা ব্যারিয়ার তৈরি করে। নেক্সট প্যারাতে আমরা দেখি, অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিস, schools, health services and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. এখানে বলা হয়েছে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যারা কিশোর কিশোরী, তারা এই যে তাদের যে হেলথ রিস্ক বলো বা তারা যে সমস্ত ব্যাপারে প্রেশার ফিল করে বা এই যে তাদের যে প্রবলেমগুলোর কথা এতক্ষণ ধরে বলা হলো, সেই সমস্ত ব্যাপারগুলো যাতে চাপের সম্মুখীন না হয়, সেই চাপ থেকে নিজেদেরকে বের হয়ে আনার জন্য এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, মানে ব্যাপক পরিসরে তাদেরকে দক্ষতা আয়ত্ত করতে হয়। এবং এই দক্ষতাগুলো আয়ত্ত করার জন্য তারা কাদের উপরে ডিপেন্ড করে তাদের পরিবারের উপর, তারা যে সম্প্রদায়ে বিলং করে সেই সম্প্রদায়ের উপর, স্কুল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা তারা যে পরিবেশে কাজ করছে। অনেকেই তো আছে কিশোর কিশোরীরা যারা ফ্যামিলির মানে পরিবারের বোঝা টানার জন্য বিভিন্ন ওয়ার্ক প্লেসের সাথে ইনভলভ। সো সেই ওয়ার্ক প্লেস থেকেও তারা কিন্তু এই যে ওয়ার্ক প্লেসের উপরেও তারা ডিপেন্ড করে, কারণ সে যখন একটা কাজের পরিবেশে কাজ করছে, প্রথমে কোনো একটা প্রবলেম ফেস করলে সে কিন্তু তার সেই প্রতিষ্ঠানের যে প্রধান বা সে যার অধীনে কাজ করছে তাকেই বলবে। সো এই যে তাদের যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির ক্ষেত্রটা কিন্তু নেহাত ছোট না। প্রথমত ফ্যামিলি আছে, তারপর সম্প্রদায় বা সমাজ যেটাই বলো না কেন, তারপর স্কুল, হেলথ সার্ভিস মানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং তাদের যে কর্মক্ষেত্র, সেখান থেকে তারা এই দক্ষতাগুলো অর্জন করে। প্রথমত বলছে যে তারা ডিপেন্ড করে এই সমস্ত প্রতিষ্ঠানের উপর, এবং পরবর্তীতে বলছে যে এইখানে তারা কেন ডিপেন্ড করে, তারা যে সমস্ত চাপের সম্মুখীন হয় সেগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের বিশাল একটা দক্ষতা প্রয়োজন। ওয়াইড রেঞ্জ অফ স্কিল মানে হচ্ছে দক্ষতা, ব্যাপক মাত্রায় দক্ষতা আয়ত্ত করার জন্য তারা এই সমস্ত ফিল্ডের উপরে ডিপেন্ড করে। Parents, members of the community, service providers and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment and to intervene effectively when problem arise. এখানে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে বলেছে যে এই যে তারা চাপের মুখে পড়ছে বা চাপের সম্মুখীন হচ্ছে, এখানে ইন্টারভিন শব্দটা এসছে, এটার নাম হচ্ছে লাস্ট অফ অল দেখো ইন্টারভেন, এটার অর্থটা হচ্ছে মধ্যস্থতা করা বা হস্তক্ষেপ করা বলতে পারো, ইন্টারফেয়ার করা আমরা যেটাকে বলতে পারি। সো বলছে বাবা মা, সম্প্রদায়ের যারা সদস্য আছেন তারা, চাকরিদাতা মানে সে যেখানে কাজ করছে বা সেখানে যে চাকরি করছে সেই চাকরিদাতা গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, এদের দায়িত্ব আছে কিশোরদের যে অগ্রগতি এবং এই সমন্বয় সাধনকে এগিয়ে নেওয়ার। তারা যে এগিয়ে যাচ্ছে, একটা বয়স পার হয়েই তো তারা অ্যাডাল্টে পরিণত হবে, প্রাপ্তবয়স্ক অবস্থা প্রাপ্ত হবে। সো এদেরকে সাহায্য করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো শুরু হবে বাবা মাকে দিয়ে, কারণ ফ্যামিলি সবার আগে। ঘুরে ফিরে একটা বাচ্চা সারাদিন যেখানেই থাকুক না কেন সে কিন্তু দিন শেষে তার পরিবারেরই সদস্য, পরিবারের সাথেই সে ম্যাক্সিমাম সময় স্পেন্ড করছে। সো পরিবারের বাবা মা, সম্প্রদায়ের সদস্য, সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে এই সমস্ত কিশোরদের, অ্যাডোলেসেন্সদের অগ্রগতি এবং সমন্বয় সাধনকে এগিয়ে নেওয়ার এবং কোনো সমস্যা যদি দেখা দেয় সেটাতে হস্তক্ষেপ করার। কারণ যদি এখান থেকে সে সাহায্যটা না পায় তাহলেই কিন্তু তারা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে বিপদজনক অবস্থাগুলো আছে বা রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিন্তু নেহায়েত কম না, এবং শৈশবের পরবর্তী অবস্থায় তো এটা। সো তারা অবশ্যই ক্যাপাবল না তাদের এই প্রবলেমগুলো নিজে নিজে সলভ করতে। এমনও আছে
যে কারোর সাথে শেয়ারও করতে পারে না। এই বয়সটা 13 থেকে 18 বছর বয়সটা খুব ডেঞ্জারাস একটা পিরিয়ড। হয়তো কোনো একটা সমস্যায় পড়লো, সেটা যে কোনো সমস্যা হতে পারে, তাদের শারীরিক সমস্যা হতে পারে বা মানসিক সমস্যা হতে পারে বা সাইকোলজিক্যালি সে তার ফ্রেন্ডের দ্বারা পেইন্ট হতে পারে। নানান রকম সমস্যা আছে যেটা কেউ কেউ আছে শেয়ার করছে তাই সমাধান পাচ্ছে কি পাচ্ছে না, আবার কেউ আছে শেয়ারও করতে পারছে না। অনেক ফ্যামিলিও কিন্তু আছে যারা এই সময়টাতে বাচ্চাদেরকে প্রপারলি টাইম দেয় না, বা কোনো একটা প্রবলেমের কথা বলা হলো, বাচ্চাটা এসে বললো ঘরের মধ্যে, সেটাকে আমলেই নেওয়া হলো না বা সেটাকে একদম ইগনোরই করা হলো। সো এই কাজগুলো যদি হয়, এই কাজগুলো যদি তাদের সাথে করা হয়, তখনই কিন্তু তাদের বিপজ্জনক অবস্থায় পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং যেহেতু তারা সেই বিপদ থেকে নিজেকে বের করতে পারে না, তখনই বিপদ আরও বেড়ে যায় এবং সুইসাইডের মতো ঘটনাও কিন্তু তারা ঘটিয়ে ফেলে। প্রথমে পরিবারের বাবা মা যারা আছেন, কমিউনিটি সদস্য যারা আছেন, আমি বলবো বাবা মাই এখানে একদম ফার্স্ট রেসপন্সিবল, কারণ সেই তার সন্তানের সমস্ত কিছু হ্যান্ডেল করে, সমস্ত কিছু জানবে। সো তাদেরকে প্রপার টাইম দিতে হবে। যদি কোনো রকম ফাঁকফোকর হয় বা তারা প্রপারলি কোনো একটা সাজেশন না পায়, তাদের প্রবলেমের সলিউশনটা না পায়, তাহলেই কিন্তু তারা বিপদের সম্মুখীন হয়ে যাবে। সো আজকে আমি খুব বেশি পড়াবো না, অল্প একটু পড়ালাম যাতে আগের ক্লাসের সাথে মিঙ্গেল করে এই অংশটুকু তোমরা বুঝতে পারো। আগের ক্লাসে তো ছিল জাস্ট অ্যাডোলেসেন্সদের ডেফিনেশন, তাদের যে তারা কি রিপ্রেজেন্ট করে সেই ব্যাপারগুলো। আর আজকের ক্লাসে আমরা জানলাম যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে রিস্ক ফ্যাক্টরগুলো, সাইকোলজিক্যাল যে ফিজিক্যাল যে প্রবলেমগুলোতে তারা পড়তে পারে, কি প্রবলেমে তারা পড়তে পারে। তারা ড্রাগ এডিক্টেড হতে পারে, আনওয়ান্টেড সেক্সুয়াল একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে কোনো একটা প্রবলেমে পড়তে পারে। তো এই সমস্ত প্রবলেমগুলোর সলিউশন কারা দিবে? আমাদেরকেই দিতে হবে, সোসাইটি থেকেই দিতে হবে, ফ্যামিলি থেকে দিতে হবে, বা হেলথ সার্ভিস যারা আছে তারা দিবে, যেখানে সে কাজ করছে তাদেরকে দিতে হবে। সো এই ব্যাপারে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কিন্তু খুব স্মুথ হবে। আর যদি তা না করা হয়, তারা যদি হেল্প না পায়, কোনো একটা জায়গায় স্বাস্থ্যসেবা নিতে যেয়ে সে যদি প্রপার ইনফরমেশনটাই না পায়, তাহলে কিন্তু সে তার ওই প্রবলেম থেকে কিছুতেই বের হয়ে আসতে পারবে না। আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে সে বিপজ্জনক যে কোনো একটা কাজ করে ফেলতে পারে। সো এই আজকের প্যাসেজ এবং গত ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখবে। তোমরা ভিডিও ক্লাস ইদানিং দেখোই না বলতে গেলে। এই যে আমরা অ্যাডোলেসেন্সটা পড়ছি, তোমাদের সেমিস্টার তো ইউনিট 4-5 শেষ হলো। সো 6-7-এর উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের সেমিস্টার ফাইনালটা হবে। এবং 6 আমি আগেই বলেছি ইউনিট 6টা একটু বড় হলেও খুব একটা কঠিন না, যেহেতু তোমরা নিজেরাও এই পরিস্থিতিগুলো জানো এবং এখন এত বেশি ঘটনা ঘটছে এগুলো নিয়ে, যে নিউজ মিডিয়া বলো বা সোশ্যাল মিডিয়া বলো, আমরা অনেক প্রবলেমের কথাই জানতে পারছি বা জানি, বা এই প্রবলেমগুলো থেকে কেন তারা বের হতে পারছে না, বা কি হেল্প করলে, কোন জায়গা থেকে হেল্পটা পেলে তারা বের হতে পারবে, সেগুলোই কিন্তু আমরা জানি। কিন্তু আর এগুলো নিয়েই আমাদের এই প্যাসেজটা। সো একটু ভালো মতো বুঝে পড়ার চেষ্টা করবে। প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার আছে। এক্সট্রা কোয়েশ্চেনে যে কোয়েশ্চেনগুলো থাকে বেসিক্যালি ওগুলো তো মোটামুটি ধরো একটা কোয়েশ্চেনই ঘুরে ফিরে কয়েকবার আছে। সো সবগুলোই প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারো। আর এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যে নিজে থেকে অ্যান্সার করার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা আছে, কারণ এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন। তোমরা জানো, তোমরা পরীক্ষায় যেটা করো, বারবারই দেখছি রিপিটেশন, হুবহু প্যাসেজ থেকে লাইনগুলো তুলে তুলে তোমরা অ্যান্সারটা দাও, তাতে অ্যান্সারটা ভুল হয় না, সঠিকই হয়, কিন্তু যেটা ডিমান্ড, কোশ্চেনের যেটা ডিমান্ড সেটা ফুলফিল হয় না। সো সেই জন্য খুব পোর মার্কস তোমরা পাচ্ছ এই ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্সারে। সো এগুলোর প্র্যাকটিসটা ভালো মতো করবে। কোশ্চেন নিজের মতো করে বুঝে তারপরে যদি নিজে লিখো, তাহলেই আমার মনে হয় যে এই সমস্যাটা হয় না। আমি আগেও অনেকবার বলেছি। আর যেই প্যাসেজগুলো পড়ছো প্রতিদিন, যদি প্রতিদিনকার প্যাসেজটা পড়ে, বই দেখে পড়ে, আমি তো অর্থসহ বলে দিচ্ছি এই কারণে, বইয়ে কিন্তু অর্থ দেয়া আছে, তারপরেও এই ক্লাসগুলো এভাবে নেওয়ার কারণ হচ্ছে সেন্টেন্স ওয়াইজ অর্থ আমি বলতে চাই না। সেন্টেন্স ওয়াইজ তো তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু বইয়ে মাঝে মাঝে অনেকগুলো সেন্টেন্সকে একসাথে করে একটা মিনিং দেওয়া থাকে, যেটা বোঝার থেকে বেশি মানে আরও বেশি মাথার ধরে না। এরকমও হয় যে হয়তো তোমরা বুঝতে পারছো, এমনি বললে ফ্র্যাগমেন্টেড করে যদি কোশ্চেনের সেন্টেন্সগুলোর অর্থ বের করো তাহলে হয়তো বুঝতে পারবে, কিন্তু বিশাল একটা সেন্টেন্স বই যখন অর্থসহ দিচ্ছে 2-3টা সেন্টেন্স একসাথে করে, তখন দেখা যায় যে সেটা আসলেই দুর্বোধ্য হয়ে যায়। সেই জিনিসগুলো যাতে একটু সিম্পলি বুঝতে পারো, সেজন্যই কিন্তু এভাবে ভিডিও ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝানো।
সো এই ক্লাসগুলো দেখবে অবশ্যই, এবং দেখে নিজে বুঝে সামারি লেখার চেষ্টা করবে, যেহেতু তোমাদের 3 নাম্বার কোশ্চেনের সামারি অবশ্যই লিখতেই হবে। সো প্রতিদিনের প্যাসেজ পড়ে একটা করে সামারি নিজের মতো করে লিখো। সামারি লেখা মানেই হচ্ছে, সামারি লিখতে পারা মানেই হচ্ছে তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক মতো দিতে পারবে। কারণ একটা প্যাসেজ পড়ে সামারি করাটা মানে কি, যে তুমি সেই প্যাসেজটা বুঝতে পেরেছো বলেই বড় একটা প্যাসেজকে তুমি ছোট করে লিখতে পারছো। সো তোমার সামারি লেখার প্র্যাকটিসও হয়ে যাবে, কোশ্চেন অ্যান্সারেরও প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমরা হয়তো জানো অ্যাডোলেসেন্স নামে তোমাদের একটা প্যারাগ্রাফ আছে, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আছে, সেটাও তোমরা পড়ে ফেলবে, সেটাও তোমাদের পড়া থাকবে। এবং তারপরে হিউম্যান রাইটসের উপর আর একটা, মোট 3টা প্যারাগ্রাফ তো আছে। এর মধ্যে আমি ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম এটিকেট ম্যানার, মানে এমটিতে বলেছিলাম, সেকেন্ড সেমিস্টারের প্রথমে এমটিতে বলেছিলাম যে এটিকেট ম্যানার প্যাসেজটা পড়তে। আর এখন পড়া দিচ্ছি অ্যাডোলেসেন্সটা, এটা তোমাদের বইয়ে আছে, বই দেখে সুন্দর করে পড়ে নিবে। বাকি আলোচনা আমি জুম ক্লাসে করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।